TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আশরাফ। ট্রাম্প ঝড়ে উঠছে সারা দেশ। দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক তিনি নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন। সেসব আদেশ বাস্তবায়নও শুরু হয়েছে এবং এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ, সমালোচনা সেগুলো সমানতালে চলছে। ট্রাম্প প্রতিদিন যে পরিমাণ খবরে জন্ম দিচ্ছেন সেগুলো গণমাধ্যমের জন্য তুলে ধরা খুব কঠিন হয়ে যাচ্ছে। এত সব খবর তিনি প্রতিদিন জন্ম দেন এবং সেই খবরের যেসব প্রতিক্রিয়া হয় সেগুলো তুলে ধরার জন্য আসলে 24 ঘন্টার দিন যথেষ্ট না। 48 বা 72 ঘন্টার দিন হলে পরে হয়তো দিনের খবর দিনে প্রচার করা এবং সেগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হতো। শপথ নেয়ার দিন থেকে একের পর এক নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্যন্ত 100-র মতো নির্বাহী আদেশ তিনি দিয়েছেন। তার মধ্যে কতগুলো নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে, বিরোধিতা হচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মামলা করা হচ্ছে। সবশেষ বুধবার ফেডারেল অনুদান এবং ঋণ সহায়তা স্থগিত রাখার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে আদেশ সেটি বাতিল করা হয়েছে। সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া এবং আইনি পদক্ষেপের পর জারি করার দুদিনেরও কম সময়ের মধ্যে এটি বাতিল করা হলো। এর আগে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত এই আদেশ স্থগিত রাখার নির্দেশ দেয়। এছাড়া ডিসি এবং আরও 22টি স্টেটে এর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই যে ডোনাল্ড ট্রাম্প পিছু হটলেন, তার আগে একটু পরিচয় করে দিই। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, প্রফেসর অফ বায়োলজি এবং এক্স ডিন অফ দ্য স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। প্রফেসর মহসিন ইউ পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ করিম চৌধুরী, তিনি ন্যাশনাল সেক্রেটারি আসাল। জনাব করিম চৌধুরী, আপনাকেও স্বাগত জানাই। যেটি বলছিলাম যে একটি আদেশ বাতিল করা হলো, এটা কি ডোনাল্ড ট্রাম্পের বা ট্রাম্প প্রশাসনের পিছু হটা, নাকি আদালতের কাছে ট্রাম্প প্রশাসনের আত্মসমর্পণ, নাকি আদালতে চলতে থাকলে মামলা বা আইনি প্রক্রিয়া তাতে হেরে যাবেন সেই ভয়ে পিছু হটলেন, নাকি নিজের ভুল বুঝতে পেরেছেন যে এরকম একটি আদেশ দেওয়া ঠিক হয় না দেশের জন্য, মানুষের জন্য, নাকি রাজনৈতিক এবং আইনি ঝামেলা এড়াতে চাইলেন? কোনটা প্রফেসর পাটোয়ারি? এটা সবকিছু মিলিয়ে আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে উনি এতগুলো এক্সিকিউটিভ অর্ডার সই করেছে, এখন মানে যেটা আপনি ওগুলো হ্যান্ডেল করা এখন মুশকিল হচ্ছে। এই ব্যাপারটা এত সেন্সিটিভ কারণ অনেকগুলো ফেডারেল এজেন্সি, প্রাইভেট অর্গানাইজেশন এই ফেডারেল মানির উপরে নির্ভর করে, যেমন হেলথ কেয়ার, বিভিন্ন সেক্টরে এরা করে। এবং এটা করার পর এখন যে এই যে মানিগুলো যেটা উনি বন্ধ করলেন, এগুলা কিন্তু কংগ্রেস থেকে অথরাইজ করা। সুতরাং প্রশ্ন আসছে প্রথমেই যেটা নিয়ে আপনার এই কেসগুলো হলো এবং এই ডিসির যেই জাজ যেটা বললেন টেম্পোরারি হোল্ড করলেন, ওনার কথা ওটাও ছিল যে এটা তো কংগ্রেসের একটা আইন করা অ্যালোকেটেড ফান্ড, ওটা হঠাৎ করে উনি বন্ধ করতে পারেন কিনা, এটার জন্য টেম্পোরারি একটা হোল্ড আদেশ দিছে। এটা দেওয়াতে যেই হইচই লেগে গেছে, এটার বেনিফিট কিন্তু শুধু ডেমোক্রেটিক স্টেট না, রিপাবলিকান স্টেটও। সুতরাং ডেমোক্রেট এবং রিপাবলিকান থেকে এটা নিয়ে সাংঘাতিক হইচই শুরু হয়ে গেছে এবং সিভিক অর্গানাইজেশনগুলো থেকে। কিন্তু রিপাবলিকানরা তো প্রতিবাদ করে নাই, বরং কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দকে আমরা এর পক্ষে কথা বলতে শুনলাম। হ্যাঁ বলছি, কিন্তু অত স্ট্রংলি বলে নাই। যেমন একটা কথা আপনাকে বলি, নর্থ ড্যাকোটার যে সিনেটর, উনি একটা কথা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প একটা রুমের মাঝখানে একটা গ্রেনেড ছুড়ে দিছে, দিয়া আবার ইমিডিয়েটলি ওটাকে সুন্দরভাবে ওটাকে আবার ক্লিন করে নিয়ে গেছে। কি জিনিয়াস উনি, দেখেন। মানে এটা তো ডেফিনেটলি এটা তো একটা সমালোচনা, কিন্তু এরা প্লেস করছে একটু ডিফারেন্ট ভাবে আর কি। এবং এই জিনিসটা করার জন্য সেটা বুঝতে পারছে চতুর্দিক থেকে প্রেশার আসছে। ডেমোক্রেটরা তো করেছে, চাকসুমাররা ডেমোক্রেটরা বলেছে এটা আনকনস্টিটিউশনাল, এটা ক্রুয়েল, এবং এটার ইম্প্যাক্টটা বুঝতে পেরে তাড়াতাড়ি ওনারা এটা টেম্পোরারি হোল্ড করছে। ওনারা বলছে যে ফার্দার স্টাডির জন্য ক্লারিফিকেশন দিছে ওনার সেক্রেটারি যে ক্যারোলিন লেভিট, বলে আমরা টেম্পোরারি এটাকে হোল্ড করলাম। এটা একটা বিরাট একটা ধাক্কা উনি খেলেন আর কি। তবে অনেকে মনে করে যে উনি ওই তো নিউজ ক্রিয়েট করতে অভ্যস্ত, একটু করে দেখলো আর কি, কি বলে একটু বাজিয়ে জিনিসটা, হ্যাঁ একটু বাজিয়ে দেখলো আর কি, হ্যাঁ জিনিসটা কেমন চলছে। এটা বিরাট একটা হয়েছে। তবে এটা আমার মনে হয় উনি এম্বারাস ফিল করবেন কিনা জানি না, বাট এই জিনিসটা একটু অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা দেওয়া উচিত ছিল। কারণ এতে করে
বিরাট গোষ্ঠী, অনেক ব্রডার পিপল এটার জন্য ইম্প্যাক্ট হবে, এবং এই জিনিসটা হয়তো বুঝতে পারে নাই, এখন হয়তো এটা ইয়ে করছে। কিন্তু রিপাবলিকানরা বললো, রিপাবলিকানরা কিন্তু সাটল ওয়েতে প্রেসিডেন্টকে সমর্থন করছে, কিন্তু হয়তো নিজের দল বলে তো ডাইরেক্টলি বলতে পারে না ডেমোক্রেটরা যেভাবে বলে। তো এটা একটা মারাত্মক আমার মনে হয় ভুল হয়েছে। তবে উনি ভবিষ্যতে কি করবেন জানি না, তবে এটা লিগ্যাল ব্যাপারও হতে পারে আর কি। কংগ্রেস এটাকে কি করবে আমরা দেখতে পারবো। একটা জিনিস কি, আপনি পপুলার জিনিসগুলোকে যদি আপনি এইভাবে বন্ধ করতে চান, আপনি তো আগে আমরা আলোচনা করেছি 2 বছরের মধ্যে আরেকটা নির্বাচন আসতেছে, ইন্টারিম নির্বাচন। এই নির্বাচনগুলোতে ইম্প্যাক্ট হবে, ওনার কিছু হয়তো হবে না, উনি তো 4 বছরের জন্য ইলেক্টেড হয়েছে, উনি চলে যাবে, কিন্তু তার যে পার্টি, ইফ হি বিলংস টু পার্টি অ্যাকচুয়ালি রিপাবলিকান, তাহলে তার পার্টিতে এটাতে ইম্প্যাক্ট হবে, এবং আমাদের কংগ্রেস এবং সিনেটের লোকেরা এটা হইতে দিবে না, কারণ তাদের নিজেদের তো নির্বাচনের ব্যাপারটা আছে এখানে ইনভলভ, এটা বলে আমি মনে করি আর কি। কিন্তু হাউস রিপাবলিকান এবং সেনেট রিপাবলিকানরা যারা মিড টার্ম ইলেকশনে এর কুফল ভোগ করবেন, তারাও কেন সোচ্চার হচ্ছেন না? তারা সোচ্চার হচ্ছেন না কারণ তাহলে পার্টির ভিতরে তো ইনডিসিপ্লিন হয়ে যায়। পার্টির ভিতরে কিছু জিনিস, অনেক জিনিসগুলো আছে, তার মানে ডিসিপ্লিন বা ঐক্যের স্বার্থে অন্যায়কে মেনে নিচ্ছেন, অন্যের স্বার্থে, কিন্তু প্রাইভেটলি বলছে। উনি প্রাইভেটলি যদি না বলতো, তারা প্রেশার যদি না দিত, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি তারা উইথড্র করতো না। উনি তো জানেন তো, প্রেসিডেন্ট ট্রাম্প হি হ্যাজ হিজ ওন ইগো টু ডু, কিন্তু প্রাইভেটলি তারা ওনাকে বলেছে যে এটা ব্রডার গ্রুপ অফ পিপল আর ইনভলভ, এটার জন্য একটা ন্যাশন ওয়াইড একটা ইম্প্যাক্ট হবে, ন্যাশন ওয়াইড একটা সমালোচনা হবে, এটা ওনাকে বুঝাইতে সক্ষম হয়েছে। উনি তাড়াতাড়ি তড়িহড়ি করে এটাকে রিসিন করছে আর কি, ওটাকে উইথড্র করে নিয়ে গেছে। আমার মনে হয় ইট ইজ এ গুড ডিসিশন অন হিজ পার্ট, ইনস্টিড অফ এটাকে করে, যেহেতু লিগাল ইস্যু আসছে, সেটা ইমিডিয়েটলি আইনকে মেনে নিল আর কি, এটা দেখালো। তারপর উনি কোর্টে যদি ফাইট করে করলো, যদি জিততে পারে জিতলো, না জিততে পারলে নাই। তবে আমার মনে হয় ইট ওয়াজ এন ওয়াইজ ডিসিশন, যে ভুল স্বীকার করে যে উনি নিয়ে নিছে, এটা আমার মনে হয় একটা সঠিক সিদ্ধান্ত তার পক্ষে আর কি। জি, জনাব করিম চৌধুরী, যেটা প্রফেসর পাটোয়ারি বলছিলেন, মানে ভালো সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া, ভুল বুঝতে পারা, আরও তো অনেক নির্বাহী আদেশ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, আইনি লড়াই শুরু হয়ে গেছে। জন্মসূত্রের নাগরিকত্বের বিধান বাতিলের বিরুদ্ধেও কিন্তু এরই মধ্যে মামলা হয়েছে। তার মানে অন্যান্য বিতর্কিত আদেশগুলোর ব্যাপারে একই রকমের ঘটনা, একই পরিণতি হতে পারে কি না, বা আরও যে অসংখ্য আদেশ তিনি দিয়েছেন এবং সামনে দেবেন, সেগুলোর উপরে এই ঘটনার কি প্রভাব পড়তে পারে? একটা জিনিস পরিষ্কার এই ঘটনার মধ্য দিয়ে, যে ট্রাম্প প্রশাসন তড়িঘড়ি করে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, সেটা কোনো রিসার্চ করে দেওয়া হয় নাই, সেটা কোনো ডেটা ড্রিভেন ডিসিশন হয় নাই, যার ফলে অনেকটা এই হঠকারিতার মধ্য দিয়েই যাচ্ছে তার এই প্রশাসন। এবং সেই ক্ষেত্রে জন্মসূত্রে যে সমস্ত নাগরিক যারা আনডকুমেন্টেড এলিয়েনের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছেন, তাদের ব্যাপারে উনি নির্বাচনের আগেও পরিষ্কার করে বলেছেন তাদেরকে উনি ডিফোর্ট করবেন। তার যে উগ্রবাদী সমর্থক মহল রয়েছে, তাদেরকে শান্ত করার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে আরো এই উৎসাহ দেওয়ার জন্য তিনি এই কথাটা বলেছেন। এরা অ্যান্টি ইমিগ্রেন্ট পাওয়ার। আপনি জানেন যে হোয়াইট সুপ্রিমেসিস, প্রাউড বয়েজ, দোজ আর দ্য গ্রুপ দ্যাট সাপোর্টেড মিস্টার ট্রাম্প। সো যার ফলে উনি ওনার বেসকে উৎসাহিত করার জন্য যে প্রমিস দিয়েছেন, সেটা প্রমিসটা রক্ষা করার জন্য এই জাতীয় হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এই যে গ্র্যান্ড ক্যান্সেলেশন, আর একটা জিনিস যেটা ইতিমধ্যে উনি রিসিন করলেন, বাদ দিলেন হঠাৎ করে 2 দিনের মাথায়। এই জাতীয় যে হঠকারী সিদ্ধান্তগুলো আছে, নাগরিকত্বের বিষয় রয়েছে, আরো অনেকগুলো সিদ্ধান্ত হচ্ছে। দেখেন, ফেডারেল এমপ্লয়ীদেরকে বলা হলো যে তোমরা, হঠাৎ করে বললো যে তোমরা কালকে থেকে অফিসে আসবে না, পেইড লিভ অল, উইদাউট প্ল্যানিং হাউ দ্য ওয়ার্ক উইল গো অন। মানুষ কিভাবে সার্ভিসগুলো পাবে, এইসব ফেডারেল এজেন্সির উপরে নির্ভর করছে। অনেক স্টেট, সিটি, কাউন্টির যে সুবিধা, যে সমস্ত বেনিফিট তারা পায়, যে সমস্ত কাজ তারা করে, যার ফলে সব ক্ষেত্রেই একটা গ্রিড লক হয়ে যাবে একটা বড় ধরনের। কিন্তু কোনো প্ল্যান নাই যে আমি এত লাখ লাখ লোককে যদি আমি এখন ফেডারেল এমপ্লয়মেন্ট যে পেরোল থেকে আমি সরাই দিলাম, হ্যাঁ আমি বিলিয়নস অফ ডলার পেরোল আমি বাঁচাবো, সরকারের যে আমি ছোট করার কথা বলছি, শিঙ্কিং অফ দ্য গভর্নমেন্ট, সেটা প্রমিস করছিল সেটা হয়তো হবে। কিন্তু যেই সার্ভিসগুলো এই লোকগুলো প্রদান করে যাচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে, সেই সার্ভিসগুলোর জন্য যে রিপ্লেসমেন্ট দরকার অথবা অন্য কোনো প্ল্যান দরকার, সেটা কিন্তু করা হয়নি। যার ফলে আপনি দেখছেন
যে প্রথম দিন বলে দিল যে তোমরা কেউ আসবে না আগামী 5 দিন পেইড লিভ, তারপরে বললো যে এখন উই আর প্ল্যানিং ফর গোল্ডেন হ্যান্ডশেক। এই জিনিসগুলো কিন্তু একটা সরকারের হঠকারী সিদ্ধান্ত, এবং এটা অনেকটা বোঝা যাচ্ছে যে তার হোয়াইট হাউসের মাঝে শুধুমাত্র তার দলে না, দেশ পরিচালনার যে টোটাল পরিকল্পনা সেখানে বড় ধরনের গোলমাল রয়েছে। তারা কোনো সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনার জন্য এখনো প্রস্তুত না। তো যেটা আমি বলবো সেটা হলো, এটা ট্রাম্পের কিন্তু খেয়াল রাখবেন, ওই যে ডক্টর পাটোয়ারি সুন্দর করে বলে গেছেন, প্রফেসর পাটোয়ারি, যে উনি আবার নিউজ হেডলাইন হতে খুব পছন্দ করেন। উনি মাঝে মাঝে এতে জাতীয় বম মারবেন, জানেন যে এটা হয়তো ফেল করবে, কিন্তু হি ডাজ নট কেয়ার অ্যাবাউট হিজ ফেলিউর। হি কেয়ারস, হি উড লাইক টু বি ইন দ্য নিউজ, ইন দ্য হেডলাইন অলওয়েজ। দেশের জন্য কি ক্ষতি হলো? আপনাকে একটা কথা বলবো, এই যে মাইগ্রেশন নিয়ে আপনি অবশ্যই পরে আসবেন, আরো সে বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু যে জিনিসগুলো এখন ঘটছে, যে সমস্ত বুলিং করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে, ইনস্টেড উই ক্যান গেট দ্য সেম রেজাল্ট বাই ডুইং আদার ডিপ্লোমেসি। কিন্তু যেভাবে আপনি দেখেছেন যে কলম্বিয়াকে যেভাবে ধমক দেওয়া হলো, চায়নাকে যেভাবে বাধ্য করা হলো, মানে ধমক দিয়ে কাজ হয়েছে, তো ধমক তো কাজ হয়েছে, কিন্তু দেখেন $15.6 বিলিয়ন পার ইয়ার এক্সপোর্ট টু ইউএস কলম্বিয়া, আর সেক্ষেত্রে ইউএস এক্সপোর্ট করে মাত্র $5 বিলিয়ন। তো কলম্বিয়ারকে যদি কোনো ট্যাক্সের আওতায় আনা হয়, যেহেতু বলছে 25-30% ট্যাক্স করবে, পরে বলছে যে এক সপ্তাহের ভিতরে এটা 50% উঠিয়ে দেবে, কলম্বিয়ার ইকোনমি শাটডাউন হয়ে যাবে। কলম্বিয়ায় আবার বড় ধরনের শুধুমাত্র বিশৃঙ্খলা না, সেই বিশৃঙ্খলা সেই ভয়ে তারা মেনে নিয়েছে, সেই ভয়ে, কারণ $15 বিলিয়ন একটা দেশের সর্বোচ্চ এক্সপোর্ট হয় আমেরিকাতে। সেই দেশটাকে বলা হলো, তুমি যদি কোনো এই অ্যাকসেপ্ট না করো এই সমস্ত ইলিগাল মাইগ্রেন্টদেরকে বা ক্রিমিনালদেরকে তার ভাষায়, তাহলে তোমার উপরে আমি এই 50% ট্যারিফ দিব। 50% ট্যারিফ দিলে দেশটার সাথে সাথে অর্থনৈতিকভাবে এমন একটা পর্যায়ে যাবে, সারা বিশ্ব সেটাকে কন্ট্রোল করতে পারবে না, এবং তার সেই কঠিন পরিণতি, ওই দেশের কঠিন যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা ঢেউ কিন্তু আমেরিকা এবং পার্শ্ববর্তী অন্যান্য দেশে আসবে। জনাব করিম চৌধুরী, আমরা ইমিগ্রেশনের বিষয়টাতে পরে আসবো। যে বিষয়টাতে আলোচনা ছিলাম, আপনি বলছিলেন যে ট্রাম্প আলোচনা থাকতে পছন্দ করেন, বোমা মারেন, এমন সব কাজ করছেন যেটি নিয়ে মানুষ ব্যস্ত থাকবে। অনেকে বলেন যে এগুলো নিয়ে মানুষ ব্যস্ত থাকবে, মনোযোগ সেদিকে থাকবে, এই ফাঁকে তিনি আরও কিছু কাজ করে নেবেন। আমরা প্রজেক্ট 2025 কথা জানি, কি কি কাজ এর আড়ালে করে ফেলতে পারেন বলে মনে করেন? দেখুন, একটা জিনিস হচ্ছে কি, বহির্বিশ্বের যে আমাদের যে পররাষ্ট্রনীতি নিয়ে আমাদের পূর্বেকার যে সরকার যারা ডেমোক্র্যাট ছিলেন, বা এর পূর্বে তিনি নিজেও ছিলেন, সেই সময়ে আমরা যে সমস্ত ভুল করেছি মধ্যপ্রাচ্য এবং ইউরোপ নিয়ে, এবং উনি কিন্তু খেয়াল রাখবেন নাফতা নিয়ে কি করেছে আপনাদের জানা আছে, ন্যাটো নিয়ে কি করেছে জানা আছে, এবারও সে ন্যাটোকে কি করবে সে বারবার হুমকি দিচ্ছে। তো আমার যে বিশ্বাস, উনি যে ওয়ার্ল্ড অর্ডার, যে বিশ্বের যে স্বাভাবিক গতি এখন আছে, সেটাকে একটা বড় ধরনের পরিবর্তন করতে চাচ্ছেন, এবং সেই পরিবর্তনের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে ইকোনমিক এবং পলিটিক্যাল, উনি তার সুযোগটা নিতে চাচ্ছেন আবারও। তার মানে হিডেন এজেন্ডা বা সেকেন্ডারি এজেন্ডা হচ্ছে আসলে ফরেন পলিসি রিলেটেড। রাইট, ফরেন পলিসি এন্ড ইকোনমি। খেয়াল রাখবেন এখন যে পরিস্থিতি হচ্ছে, এটা যদিও তাৎক্ষণিকভাবে আমাদের ইকোনমিকে, আমেরিকার ইকোনমিকে হার্ট করবে, বিশ্ব পরিস্থিতিকে একটু গোলাটে করবে আমার ধারণা, কিন্তু ইন দ্য লং রান আমাদের দেশে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। কেননা আপনি যদি কোনো লেবার ডিপার্টমেন্ট, ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রজেকশন দেখেন, আমাদের দেশের কর্মীর সংখ্যা কমে যাচ্ছে, এবং কর্মীর যে সংকট, এটা প্রকট থেকে প্রকটতর হচ্ছে। আর এই ক্ষেত্রে যদি আপনি ইমিগ্রেশন ক্র্যাকডাউন করেন, ওই সংকট আরো বাড়বে, এবং বিশেষজ্ঞ যদি আপনারা তৈরি করতে পারছেন না, আপনার এখানে যথেষ্ট এডুকেশনের ক্ষেত্রে ইনভেস্ট করার কথা, সেখানে আপনি এডুকেশনের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা কাট করছেন। What you are doing, what is your ultimate goal? এখানে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এই মাগা রিপাবলিকানদের মূল কনসার্ন কিন্তু হচ্ছে কি শেখানো হয়, কি ধরনের বিষয়গুলোকে শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা হয়েছে, এগুলোর সাথে তাদের যে মতাদর্শ, রাজনৈতিক আদর্শ বা রক্ষণশীল রাজনীতির মিল নাই, সেই জন্য ওখানে হাত দিয়েছে তারা। আমি আপনার কাছে আবার ফিরবো, আমি ডক্টর মহসিন পটেল আপনার কাছে ফিরতে চাই যে এই যে ধরেন এটা কাট করা, সেটা কাট করা, এটা বাদ দেওয়া, সেটা বাদ দেওয়া, এক্ষেত্রে বলা হচ্ছে যে
বাজেট সাশ্রয় করা। আপনি বলছিলেন যে কংগ্রেসের অনুমোদনের পরও সেই বাজেট তিনি কি করে আটকে দিতে চান, কমাতে চান, জনবল কমাতে চান, খরচ কমাতে চান। এক কথা হচ্ছে যে আমেরিকার অর্থনীতি কি এতই দুর্বল হয়ে গেছে যে এখন সরকারকে, ফেডারেল সরকারকে তার খরচ কমাতে হবে, জনবল কমাতে হবে, নাকি যেটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেডারেল সরকারের মধ্যে বামপন্থী, তাদের ভাষায়, লোকের অনেক বেশি বিস্তার, অনেক বেশি প্রভাব এবং তারা অকাতরে এইসব টাকা খরচ করে তাদের মতবাদের জন্য, সেই জায়গাটা তারা হাত দিতে চান রাজনৈতিক তাদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে। কোনটা, এটা কি রাজনৈতিক না অর্থনৈতিক? এটা আমার মনে হয় মূলত রাজনৈতিক হতে পারে, কারণ এটা রিপোর্টও আসছে এরকম যে হোয়াইট হাউসের বিভিন্ন স্টেপে যে ফেডারেল এমপ্লয়ীদের মধ্যে একটু বাম চিন্তাধারার এটা বেশি। সুতরাং ওদেরকে যদি ওই যে রিটায়ার করার কথা বলেছে না, ওদেরকে যদি উনি ক্লিন করতে না পারে, উনি মনে করে ওনার যে এজেন্ডা, রাইট উইং এজেন্ডা, রিপাবলিকান এজেন্ডা, এটা বাস্তবায়ন করতে অসুবিধা হবে। দেখেন ভাই, ব্যুরোক্রেসি কিন্তু এখানে ভেরি স্ট্রং। ব্যুরোক্রেসি জিনিসগুলো করে নিয়ে আসে, রাইট? এবং ব্যুরোক্রেসি চাইলে জিনিসগুলো হোল্ড করতে পারে। এটা আমাদের দেশে যেরকম হয়, এটা এমন একটা ডিফারেন্ট না এখানে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমার এটা। আর 2 নম্বর হলো যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি হতো, তাহলে এই যে ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, এই ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে তো অনেক ইকোনমিস্টই বলছেন যে এদেরকে এভাবে আমরা মাস নির্বাসন করলে প্রায় 11 মিলিয়ন যে আমাদের লোক আছে এই দেশে, যাদেরকে উনি টার্গেট করছেন, নির্বাসন করলে আমাদের ইকোনমির উপর এটা সাংঘাতিক প্রেশার হবে। প্রেশার কেন হবে? কারণ এই লোকগুলো আপনার ট্যাক্স দেয়। এই লোকগুলো, আমি জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স বলেন, আপনার শুধু নিউ ইয়র্ক সিটিতেই আপনার প্রায় 7.5 লক্ষর উপরে আপনার আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে, তার মধ্যে 5 লক্ষের উপরে হলো আপনার নিউ ইয়র্ক সিটি। প্রফেসর পাটোয়ারি, আমরা একটু পরেই ওই ইমিগ্রেশনের বিষয়টাতে আরো বিস্তারিত আলোচনা করব। এই প্রসঙ্গে আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে কংগ্রেস বাজেট পাশ করে, সেই বাজেটের বিরুদ্ধে যদি প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন, তাহলে গণতন্ত্রের যে চর্চা সেটা কতটা ব্যাহত হয়? প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতেই পারেন, সেখানে যদি কংগ্রেসের ভূমিকা গৌণ হয়ে যায় বা প্রেসিডেন্টের এসব স্টেপস বা অ্যাকশনসের পক্ষে থাকে কংগ্রেস, তাহলে গণতান্ত্রিক চর্চা কতটা দুর্বল হয় বা প্রশ্নের মুখে পড়ে? ডেফিনেটলি হবে। আমাদের যে কনস্টিটিউশনে ইন্টেনশনালি আমাদের ফাউন্ডার্সরা লেজিসলেটিভ ব্রাঞ্চ, দেন এক্সিকিউটিভ ব্রাঞ্চ অ্যান্ড দি জুডিশিয়ারি ব্রাঞ্চ, ইন্টেনশনালি এদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছে, রাইট? এরা ইন্ডিপেন্ডেন্টলি করবে। ওটাই তো আমাদের ডেমোক্রেসির মেইন স্ট্রেংথ, রাইট? ওই স্ট্রেংথের মধ্যে আপনি কংগ্রেস একটা জিনিস পাশ করলো, এটাকে সাইন করলো প্রেসিডেন্ট করে, এটাকে ল করলো, তারপরে আপনি এসে বললেন যে এটা আমি দিব না আনলেস ইট ইজ অ্যান ইমার্জেন্সি সিচুয়েশন, ন্যাশনাল ইমার্জেন্সি, রাইট? হ্যাঁ, এটাকে সেট ব্যাক করতে পারে আবার কংগ্রেসের কাছে। আমার মনে হয় এটা একটা ডেমোক্রেটিক সিস্টেমকে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার মতো। আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক না। উনি যদি এটা সত্যিকার না চান, তাহলে ওনার তো মেজরিটি এখনো কংগ্রেসে আছে, সিনেটও আছে। উনি দরকার হলে এই জিনিসগুলো ওখানে ফেরত পাঠায়, বলে নতুন করে নতুন অ্যাক্ট করুক, নতুন লেজিসলেশন করে নিয়ে আসতে পারে। এটাই হচ্ছে আমেরিকার ডেমোক্রেটিক প্র্যাকটিস, আপনার দ্বিদলীয় গণতন্ত্রের চর্চা। ট্রাম্প তো এটাতে বিশ্বাসই করেন না এবং সেটা চান না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতা আসার আগেই বলেছিলেন তিনি একদিনের জন্য হলো স্বৈরাচার হবেন। আমরা তো 9 দিন পার হয়ে যেতে দেখলাম। তার মধ্যে কি স্বৈরাচারী আচরণ দেখেছেন, বা কোনটাকে আপনি স্বৈরাচারী বলবেন? ওই যে আপনার এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যে কতগুলো করলো, বিশেষ করে এই যে জন্মসূত্রে যেটা, সেটি একটা। ওই লোকজনকে যে আপনার ওই রিটায়ার করতে বললো 2টা, তারপরে ওই যে ওই যে আপনার লোন অ্যান্ড প্রজেক্টগুলার মানিগুলা বন্ধ করে দেওয়া, 3টা। এই ধরনের এই জিনিসগুলো আর কি, যে উনি জানেন যে এগুলো উনি হয়তো কোর্টে টিকতে পারবেন না, বাট স্টিল তার করা দরকার সে করে দিল। সে যদি মানে করা দরকার মানে নির্বাচনী প্রতিশ্রুতি, তাই বাস্তবায়নের চেষ্টা করলাম। আমি চেষ্টা করছি। I said, told you guys I will clean the sweep in the White House. আমি এটা করব, আমি চেষ্টা করছি, আমি করেছি। যদি করতে না পারে তাকে ব্লেম করবে না, কারণ I tried, রাইট? এই কথাটা উনি বলে তার যে সমর্থক, বিশেষ করে যারা রাইট উইং মেগা যে রিপাবলিকান যারা আছে, তাদেরকে ওটা বলেই উনি বুঝাবেন যে আমি তো করছি ভাই, এরা তো হইতে দেয় নাই আর কি। এটা একটা কারণ আছে বলে আমি মনে করি। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আমরা
অবৈধ অভিবাসী গণহারে বিতরণ, বহিষ্কার, আটক, তার মধ্যে অনেক অপরাধীও ধরা পড়ছে, তাদেরকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে, পাঠাতে গিয়ে বাধাগ্রস্ত হচ্ছে, আবার পাঠাতে পারছে। সবশেষ জানেন যে আজ বুধবার প্রেসিডেন্টের আরেকটি নির্বাহী আদেশ হচ্ছে যে গুয়ান্তানামো বেতে ওদেরকে পাঠিয়ে দেওয়া, এবং এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেছেন যে ওখানে তারা 30,000-এর মতো অভিবাসী পাঠাতে চান। এবং স্যাংচুয়ারি সিটিগুলোতে যে অভিযান চলছে, নতুন হোমল্যান্ড সেক্রেটারি এবং বর্ডারজার তারা বিভিন্ন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন, ঘটনাস্থলে থাকছেন। নিউ ইয়র্কে পরপর 2 দিন আমরা ক্রিস্টি নোমকে দেখলাম। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা একটু অপেক্ষা থাকবেন। যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। বিরতির আগে যেমনটা বলছিলাম যে সারা দেশে অবৈধ অভিবাসী গ্রেপ্তার এবং বিতরণ বা বহিষ্কার, দেশ থেকে বের করে দেওয়া, যার যার দেশে ফেরত পাঠানোর সাঁড়াশি অভিযান চলছে, এবং এতে গোটা দেশে একরকমের ভয় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে স্যাংচুয়ারি সিটি, যেখানে অনথিভুক্ত বা সরাসরি বললে অবৈধ অভিবাসীরা নিরাপদে বসবাস করতেন, সেই জায়গাগুলোতে নিউ ইয়র্ক সিটি তার মধ্যে অন্যতম, শিকাগো আছে, আর অনেক শহর আছে। এই অভিযান সম্পর্কে কিছু তথ্য দিয়ে আমরা আলোচনাটা ফিরতে চাই। বিবিসির আজকের একটি রিপোর্ট বলছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত 3,500-এরও বেশি অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবারই গ্রেপ্তার করা হয়েছে 1,000-এর বেশি, সোমবার 969 জন এবং রবিবার 1,179 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে প্রতিদিন গড়ে 1,000 করে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা জানি আমেরিকাতে 11 মিলিয়ন অবৈধ অভিবাসী আছে। তাদেরকে এইভাবে যদি গ্রেপ্তার এবং ফেরত পাঠানো চলতে থাকে, কতদিন লাগবে সেটি আমরা দেখব। কিন্তু আমরা এই যে ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি, আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ডিপোর্টেশন ড্রাইভ তিনি দেবেন, সেটি তিনি শুরু করেছেন। অনেকে বলছিল যে আইন কানুনে সেটি আটকে যাবে, এটা করা সম্ভব হবে না, অনেক খরচ হবে, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, অনেকের মামলা মোকদ্দমা আছে। কিন্তু এগুলো তো কোনো বাধা সৃষ্টি করছে না। আমরা তো দেখছি মানে নির্বিঘ্নে তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। কোনো শহর বা কোনো সিটি বা স্টেট কর্তৃপক্ষ বলেছিল তারা এগুলোকে বাধা দেবে, করতে দেবে না। সেরকম বাধাও তারা দিয়ে আটকাতে পারছে না, মামলা হচ্ছে, লাভ হচ্ছে না। নিউ ইয়র্ক সিটির মেয়র বরং সহযোগিতা করছেন। সেই সহযোগিতার জন্য হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম তাকে ধন্যবাদ জানিয়েছেন। তার মানে হচ্ছে যে এই অপারেশন বেশ সফলভাবেই কি চলছে? জনাব করিম চৌধুরী, এটা আমার মনে হচ্ছে যে একটা আতঙ্ক সৃষ্টি করে কতদিন পর্যন্ত রাখা যাবে সেটা একটা বড় ধরনের প্রশ্ন। ফেডারেল যে ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা ইজ নট আনলিমিটেড, এবং তাদের শুধু একমাত্র দায়িত্ব এই সমস্ত যারা আনডকুমেন্টেড এলিয়েন আছে, যারা অপরাধী আছে, তাদেরকে খুঁজে বের করা। এবং খেয়াল রাখবেন, যদি সহযোগিতা না পায়, স্যাংচুয়ারি সিটি বলতে মানুষ এই সংবাদের পরে, ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্যাংচুয়ারি সিটিগুলোতে আর বসে নাই আইসের অপেক্ষায়। তারা স্কেটার্ড হয়ে গেছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেকে আপনি দেখবেন যে স্যাংচুয়ারি সিটিগুলোতেও এখন বাইরে যাদের কিছুটা ভয় আছে, যাদের কিছুটা আনডকুমেন্টেড, কিছুটা ক্রাইমের সাথে জড়িত আছে, যে সমস্ত আনডকুমেন্টেড এলিয়েন, তারা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে, তারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে অনেকেই। হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন যে এখন পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা দিয়ে আটক করা যায়নি, কিন্তু এরকম কোনো প্রমাণ নেই যে যাদের কেস আছে, যারা ইতিমধ্যেই অ্যাসাইলামের বা কোনোটা বৈধতা, কোনো রকম বৈধ কাগজ পেয়েছে, তাদের কোনো অপরাধ হয়নি, অপরাধ করেনি, অপরাধের সাথে সম্পৃক্ত না, তাদেরকে কিন্তু তারা টার্গেট করছে না। তো প্রথম স্টেজে যাদেরকে টার্গেট করা হচ্ছে সেটা হলো যে যারা আনডকুমেন্টেড এবং এদেশে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। ইট কুড বি প্রেটি থ্যাফট, এ লিটল বিট অফ শপলিফটিং অর মাইনর ইস্যু, বাট এনি কাইন্ডের অপরাধের সাথে জড়িত থাকলে ফর ইমিগ্রেশন ল someone can be deported, and Trump is following the law then. সো সেই ক্ষেত্রে যাদের কিছুটা কাগজপত্র রয়েছে তারা কিন্তু এখনকার যে অভিযান, প্রাথমিক অভিযানে তাদের টার্গেট করা হচ্ছে না। এর অর্থ কিন্তু এই নয় যে তাদেরকে টার্গেট করা হবে না। ট্রাম্প কিন্তু সুস্পষ্টভাবে বলেছে যে তার নির্বাচনের ম্যানিফেস্টোতে বারবার বলেছে, প্রজেক্ট 2025ও বলেছে সে ক্লিন আপ করবে, এই যে এই দেশকে স্বাধীন করবে। কারণ সে মনে করে, তার গ্রুপটা মনে করছে যে মাইগ্রেন্টস আর ইনভেডিং দ্য কান্ট্রি অ্যান্ড দে হ্যাভ ডিফারেন্ট প্ল্যান টু ফাইট এগেনস্ট আমেরিকা। এটা কিন্তু বারবার বলছে, কিন্তু খেয়াল রাখবেন এখন তার যে এই মনোভাব তার দলের, তারা যখন
কংগ্রেস, সিনেট এবং হোয়াইট হাউস তিনটায় লাইন আপ করে পাওয়ারে আছে, তারা কিন্তু অনেক শক্তি প্রদর্শন করতে পারে, অনেক কিছু কাজ করতে পারে। আমি বলবো আমাদের কমিউনিটির জন্য, যদিও এখনো টার্গেট করা হয়নি সুস্পষ্টভাবে, আমাদের কমিউনিটিকে ফোকাস করা হচ্ছে সেন্ট্রাল এন্ড সাউথ আমেরিকার দিকে, চায়নার দিকে। আমি বলবো যে বি কেয়ারফুল, স্টে অ্যালার্টেড। যদি আপনার কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকেন, আমাদের অনেকেই আমাদের কমিউনিটির, আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের সাথে জড়িত আছে, আমরা অনেককে চিনি, আমাদের পরিচিত, যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে ইচ্ছায় অনিচ্ছায় হোক জড়িত হয়ে গেছেন। এমন আপনার জানা মতে কোনো বাংলাদেশি কি ধরা পড়েছে বা আটক হয়েছে? আমার জানা মতে এখনো হয়নি। যেটা নিউজে আসছে, আমাদের বাংলাদেশি নিউজ, যে সমস্ত নিউজ পোর্টালে আসছে, অ্যারেস্ট করা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা কোন রকম অপরাধের সাথে জড়িত, ক্রাইমের সাথে জড়িত এবং তাদের লিগ্যাল কোনো কাগজপত্র এখানে নাই, বৈধতা নাই, তাদেরকে সাবধানে থাকতে হবে। অন্তত এই অবস্থা কন্টিনিউ করার মতো ফাইন্যান্সিয়াল এবং লজিস্টিক সাপোর্ট ট্রাম্পের দীর্ঘদিন থাকবে না। আপাতত লুকিয়ে পালিয়ে ঘরে বসে থেকে যদি আপনার গ্রেপ্তার এড়াতে পারে, দীর্ঘমেয়াদে কি তারা আসলে স্বাধীন স্বাভাবিকভাবে চলাফেরা জীবনযাপন করতে পারবে? আমার মনে হয় সেই অবস্থায় আমেরিকার অর্থনীতির কারণেই হোক এবং আমেরিকার প্রয়োজনেই এই সমস্ত মাইগ্রেন্টদেরকে এদেশে লিগালাইজ করার যে ডেমোক্রেটিক উদ্যোগ, আপনারা জানেন যে ডাকা প্ল্যান, বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, সেই ডেমোক্রেটিক সরকার যদি আগামী 2 বছর পরে মধ্যবর্তী নির্বাচনে যদি কোনোভাবে সেই ক্ষেত্রে কিছুটা অ্যাটলিস্ট, যদি ট্রাম্পের 4 বছরে তো হচ্ছে না, ট্রাম্পের 4 বছরে তো হচ্ছে না, তার মানে আগামী 4 বছর তাহলে তাদের ভাগ্যে কি ঘটবে? শুনুন, ট্রাম্পের 4 বছর না, 2 বছর পরেই কিন্তু অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। ট্রাম্প কুড বি দ্য লেম ডাক ইন হোয়াইট হাউস। হি উড লুজ হিজ অল দ্য পাওয়ার। যে সেনেট এবং হাউস যদি ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যায়, তখন ট্রাম্প এসব করতে পারবে না। একটা চলে গেলেই হবে, শুধুমাত্র কংগ্রেস যদি চলে যায়, যেটাকে আমরা নিম্ন কক্ষ বলতেছি এখানে, কংগ্রেসটা যদি ডেমোক্র্যাটদের হাতে, যেটার পূর্ণাঙ্গ সম্ভাবনা রয়েছে, 2 বছর পরে যদি কংগ্রেস ডেমোক্র্যাটদের হাতে যায়, President will be a lame duck president in the White House. He will lose his power 60% because যেটাই সে নেবে সেটাকে ব্যাটো পড়বে। অতএব সেই ক্ষেত্রে এমনকি তার বাজেট পর্যন্ত কাট করতে পারে কংগ্রেস, আপনি জানেন সেটা। প্রেসিডেন্টের এই সমস্ত এনফোর্সমেন্ট বাজেট যেটা দরকার সেটাও কাট করতে পারে, যার ফলে সেই ক্ষেত্রে ডেমোক্র্যাটদের কিছুটা শক্তি বাড়বে এবং রিপাবলিকানরা, কংগ্রেস ট্রাম্পের এসব অ্যাকশনের বিরুদ্ধে গেল, বাজেট কাট করলো, নানান সিদ্ধান্ত নিল, কিন্তু প্রেসিডেন্টও তো নির্বাহী ক্ষমতা থাকে, সেই ক্ষেত্রে কি এক ধরনের ক্ষমতা দ্বন্দ্ব তৈরি হবে কিনা? এবং সেই দ্বন্দ্বে কিন্তু কংগ্রেসই পাশ করবে, আপনি জানেন। সেই দ্বন্দ্বে কিন্তু কংগ্রেসের হাতে যে পাওয়ারটা, সেটা অনেক বেশি। কংগ্রেস আইন পাশ করতে পারে, প্রেসিডেন্ট তাৎক্ষণিক রাষ্ট্রীয় প্রয়োজনে অধ্যাদেশ, এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে। এখন সেই এক্সিকিউটিভ অর্ডার ক্যান নট সুপারসেড দ্য ল approved in the Congress. So Congress will actually direct and determine the fate of this country. এবং I hope that আগামী 2 বছর পরে ট্রাম্পের যে অসদাচরণ, যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে, সেগুলো অবসান হবে, কিন্তু 2 বছর ভোগ করতে হবে এই কুফল, তাই তো? I think so. ডক্টর মহসিন ইউ পাটোয়ারী, আপনার কাছে ফিরছি। এই যে অভিযান চলছে সারা দেশে, এর মধ্যে কয়েক শ্রেণীর মানুষ ধরা পড়ছে। এক শ্রেণী হচ্ছে যে তারা কোনো অপরাধ করে নাই, অপরাধে জড়িত না, অপরাধের রেকর্ড নাই, কিন্তু তারা অবৈধভাবে আছে, এটাও তো একটা অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধভাবে আছে আবার অপরাধে জড়িত। তৃতীয়ত হচ্ছে ভয়ঙ্কর সব গ্যাংয়ের সদস্য, মাদক, অস্ত্র, মানব পাচার, এরকম ভয়ঙ্কর সব অপরাধ চক্রের সাথে জড়িত এরকম মানুষও তাদের জালে ধরা পড়ছে, যাদেরকে গুয়ান্তানামো বেতে পাঠানোর কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে যে আমেরিকার অভিবাসন নীতি বা ডেমোক্রেটদের এই উদারতার সুযোগে সারা বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে অপরাধীরা এখানে এসে একরকমের অভয়ারণ্য তৈরি করেছিল। তার বিরুদ্ধে অভিযান চালানো, তাদেরকে ধরা, ফেরত পাঠানো এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা খারাপটা কি? এটা আমি কোনো খারাপ মনে করি না। আমি বলেছি যে আমাদের একটা সার্বভৌম দেশ, আমাদের উই ক্যানট হ্যাভ ওপেন বর্ডার, রাইট? বর্ডারে প্রেসিডেন্ট ট্রাম্প যে ডিসিশন নিছে যে বর্ডার করা, ওয়াল করা বা করা, এটা হবে, এটা আপনার ফ্লাড গেট খুলে দিতে পারেন না। ফ্লাড গেট খুলে দিলে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। এটা আমরা লিগালি, নিয়মতান্ত্রিকভাবে
আমরা লোকজনকে এই দেশে আসার সুযোগ দিতে হবে, কারণ আমাদের এখানে অনেক লোক দরকার, অনেক শ্রমিক দরকার, আমাদের এখানে নিয়মতান্ত্রিকভাবে আনতে হবে। আমি জাস্ট একটা ইকোনমিক এটা আপনাকে বলি যে আমাদের যে নিউ ইয়র্ক সিটিতে যে 5 লক্ষের অধিক যে আপনাদের আছে কাগজপত্রহীন যে লোকজন আছে, এই 5 লক্ষের মধ্যে আপনি যদি ধরেন 42,000 লোকে রেস্টুরেন্টে কাজ করে, উপরে 48,000-এর উপরে লোক কাজ করে আপনার ইয়েতে নির্মাণ শ্রমিক, রাইট? 52,000 লোক কাজ করে স্বাস্থ্য খাতে। এইভাবে আপনি চিন্তা করলে আপনার হাজার হাজার লোক, এইসব লোকগুলো আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করতো, এইসব লোকগুলো আমাদেরকে সার্ভিস দিচ্ছে, রাইট? গ্রোসারি স্টোরে কাজ করতেছে, রাইট? এখন এই লোকগুলো আপনি এখন কোথায় পাবেন? এই যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে, শুধু মানি খারাপ হচ্ছে আর আপনি ভ্যাকুয়াম সৃষ্টি হলে, এবং এরা তো শুধু ওই মালথুজিয়ান থিওরির মতো, এরা তো একটা মুখ নিয়ে আসে নাই, দুইটা হাত নিয়েও আসছে। সুতরাং এরা যে কনজিউম করতেছে, এই কনজিউম করাটা তো আমাদের ইকোনমিতে এটাকে মুভ করে দিচ্ছে, তাই না? এই যুক্তিটা আমরা সবসময় শুনি যে এরা অর্থনীতিতে অবদান রাখছে, ট্যাক্স দিচ্ছে, অনেক অড জব করছে, এই জনবল আমাদের দরকার, কিন্তু সেটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত না। এটা এক্স্যাক্টলি সেইটা উচিত। আমি বললাম যে আমরা বাংলাদেশ থেকে 1 কোটি লোক বাইরে আছে, মিডল ইস্টে আছে, বিভিন্ন জায়গায়। ওরা কিভাবে যায়? ওরা ওয়ার্ক পারমিট নিয়ে ওখানে যায়, কাজ শেষ হবে, যত বছর থাকার, আবার চলে আসে। আমাদের সেইভাবে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের এটা করা উচিত। না হলে হবেটা কি জানেন? আপনি এইভাবে যদি ইলিগাল লোকজনকে যদি এইভাবে আপনি পরে কিছুদিন পরে লিগাল করে নেন, হোয়াট এভার মে বি দ্য রিজন, তাহলে এটা একটা কিন্তু ইয়ে হয়ে যায় আর কি, এটা ট্রেন্ড হয়ে যায় যে হ্যাঁ, আমি একবার গিয়ে যদি উঠতে পারি, ওই পারে যদি পা দিতে পারি, তাহলে আর আমার সময়তে পারবো না, একটা আমার একটা কিছু হবে। এই জিনিসগুলোকে, এই সিস্টেমটাকে আমাদের পরিবর্তন করা দরকার। অবশ্য যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করে, যারা আমাদের ক্ষতি করে, অবশ্যই তাদেরকে আমাদের এখান থেকে, গ্যাংয়ের লোক, তাদেরকে সরানোর জন্য যত সরকারের যত জনবল দরকার, যত মানি দরকার, খরচ করে দিয়ে আমাদের সোসাইটিকে ক্লিন করা দরকার। গুয়ান্তানামো বললেন, ওখানে গুলো তো খরচ আছে রে ভাই, এগুলারে ওখানে দেশে রাখতে গেলেও তো 30,000 লোকের কথা বলতেছে। ওখানে প্রায় টোটাল আমাদের আইসিইর টোটাল জায়গা আছে 41,000-42,000 সিট আছে। এগুলোতে রাখতে তো আপনার বিলিয়ন ডলার খরচ হয়। এই জিনিসগুলো আমাদের সিস্টেমেটিক্যালি, আমার মনে হয় এই জিনিসটা কোনো সরকার তেমন একটা করে নাই রেগানের পরে। এর আগে তো পরেও তো আমাদের ডেমোক্রেটিক গভর্নমেন্ট সিনেটে এবং ইয়েতে ছিল, প্রেসিডেন্ট ওবামার সময়। হ্যাঁ, ওটা কিন্তু একটা প্রায়োরিটি ছিল না, তখন হয়তো মেডিকেলটা প্রায়োরিটি ছিল। এই জিনিসগুলো দেখতে হবে, আমার দুই দলেই এই জিনিসগুলো নিয়ে সিস্টেমেটিক বুঝতে হবে। কিন্তু গত সময় যে দুই দলীয় যে একটা সংগতি হয়েছিল ইমিগ্রেশনের ব্যাপারে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এটার একটা ক্রেডিট নিতে চেয়েছিল আর কি। এবং এই জিনিসটা যেটা দোষ দেয় যে ডেমোক্রেটরা ইমিগ্রেন্টদের ভোট পায় বেশি, কিন্তু গত নির্বাচনে দেখেন ল্যাটিনোর ভোটের অবস্থা, ল্যাটিনোরা আস্তে আস্তে কিন্তু রিপাবলিকান দিকে চলে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় বোথ ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান, ফর দ্য সেক অফ ন্যাশনাল ইন্টারেস্ট and national integrity and sovereignty, we should have some kind of systematic immigration policy, right? এবং সেই পলিসিটা করে যাতে করে আপনার I feel so bad about those but এখানে জন্ম হয়েছে, তাদের নিয়ে এত হয়েছে, I feel very bad। আর যারা এখানে কন্ট্রিবিউট হার্ড ওয়ার্ক করে, আমার নিজেদের যে লন্ডন পরিষ্কার করে, ফিশ মার্কেটে যে কাজ করে, সাংঘাতিক হার্ড ওয়ার্ক করে, নো আমেরিকান ইজ রেডি টু ডু দ্যাট, রাইট? এরা কাজ করে, এদের ইকোনমির উপরে আমাদের যে একটা বিরাট ব্যাপার হবে এটা নিয়ে। হ্যাঁ, আপনি নিয়ে আসেন, লিগ্যাল নিয়ে আসেন, ভিসা দিয়ে, ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে আসেন, 10 মিলিয়ন 15-20 মিলিয়ন লোক নিয়ে আসেন, রাইট? কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু অনেক লোক কিন্তু অ্যাবাউট হাফ অফ দ্য এগ্রিকালচার সেক্টর ওই ইয়ে নিয়ে আসে, H1 ভিসা দিয়ে নিয়ে আসে আর কি, আর 1/3 হলো আপনার ইলিগাল, ওরা নিয়ে আসে। সুতরাং ওখানে এই সমস্যা আর কি। এই সিস্টেমেটিকটা করার দুই দলে এটা করুক বলে আমি মনে করি। আর ইন দি মিন টাইম সবাইকে একটু সজাগ থাকুক, আপনারা ক্রাইমে ইনভলভ হইেন না। ওই যে আমাদের চৌধুরী সাহেব বললো যে কিছু কিছু লোক, আমি বাংলাদেশিদের কথা বলি, যে ক্রাইমে ইনভলভ, এটা কিন্তু কোনো একটা ইয়ে না, এটা নো ওয়ে উই শুড শেল্টার এনি অফ দ্য পিপল দ্যাট কমিটেড ক্রাইম। মানে যারা ক্রাইম করে তারা বৈধ নাগরিক হলেও তো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার, এক্স্যাক্টলি দরকার। এবং অবৈধ হইলেও বৈধ হোক, আমরা ওই ক্রাইমকে সমর্থন করব না, আমরা কোনোদিন সমর্থন করব না। আমরা চাই আমাদের সোসাইটি পিসফুল থাকুক, আমরা যেখান থেকে আসছি সেই নেশনের একটা সুনাম থাকুক, আমরা কর্মঠ, আমাদের লোকজন কর্মঠ, আমাদের লোকজন ধার্মিক এবং তারা সত্যবাদী, ওরা ন্যায়ের লোক, এই যে তাদের সুনামটা
সুনামটা আমরা ইয়ে করতে চাই, ক্রিমিনালিটিকে আমরা সাপোর্ট করব। জি ডক্টর পাটোয়ারি, একটা ছোট্ট প্রশ্ন করে আপনার অংশ শেষ করব, সেটি হচ্ছে যে এই অভিযানের ফলে যারা অবৈধভাবে আসতো সীমান্ত দিয়ে বা অন্যভাবে অথবা অন্য কোনো উপায়ে অন্য কোনো কারণে বৈধভাবে এসে অবৈধ হয়ে যেত, এই চর্চাটা কি কমবে বা বন্ধ হবে? এটা একদম বন্ধ না হলেও কিছুটা কমবে, আমার মনে হয় কিছুটা কমবে। আপনি যদি আর এসে না দেন, এটা যদি একটা এক্সাম্পল ক্রিয়েট না হয়, ডেফিনেটলি হবে। আমি বলছি যে আমি তো ধরেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেইনি, রাইট, বাট আমি যে তার সীমান্তের যে জিনিসটা, বর্ডারটা সিল করা, ওপেন বর্ডার হইতে পারে না কোনো দেশের। এটা তো আমার দেশ, তো এখন আমেরিকা তো আমার দেশ। আমি তো চাই না আমার সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হোক। আমার ছেলে মেয়েরা এখানে থাকে, পড়াশোনা করবে, এরা আমাদের ভালো হবে, পজিশনে যাবে। এটা এটা ইট ইজ এই ভালোটা কি ডেমোক্রেটিক পার্টি বোঝে না? বুঝে। এগুলো তো সব রাজনীতির ব্যাপার, তো এগুলো রাজনৈতিক খেলা, রাজনীতি বুঝে, ওনা ঠিকই বুঝে। কেন প্রেসিডেন্ট ওবামার সময় এই পর্যন্ত গত 5-7টা প্রেসিডেন্টের মধ্যে প্রেসিডেন্ট ওবামার সময় সবচাইতে বেশি ডিপোর্টেশন হয়েছে। কিন্তু তখন তো কিন্তু ওটা অ্যানাউন্স হয় নাই, ওটা পাবলিসিটি হয় নাই অত, কিন্তু উনি করেছেন, নীরবে হয়েছে। ট্রাম্প সবকিছু তাই না সরবে করেন, কারণ তিনি অ্যাটেনশন সিক করতে চান। তারাও দেশপ্রেমিক, রিপাবলিকানরাও দেশপ্রেমিক, ডেমোক্রেটরাও দেশপ্রেমিক, কিন্তু রাজনৈতিক কারণে অনেক সময় মুখে বলে না, কিন্তু কাজটা ভিতরে ভিতরে করে। তারপরে এই রিপাবলিকান আর আগের রিপাবলিকান তো এক না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। জনাব করিম চৌধুরী, ডক্টর পাটোয়ারি বলছিলেন যে অভিবাসন নীতির ব্যাপারে দুই দলের একটা ঐকমত্য হওয়া, আমেরিকার যে অভিবাসন সংক্রান্ত আইন এবং নীতি তার তো পরিবর্তন না করেই ট্রাম্প প্রশাসন এই কাজগুলো করছে। একইভাবে বাইডেন প্রশাসনও ওই নীতি এবং আইন কানুনের ভিতরেই তারা অনেক কাজ করেছে, যার কুফল এখন দেখা দিচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কোনো পরিবর্তন ছাড়াই যখন অনেক বেশি উদার হওয়া যায়, অনেক বেশি কঠোর হওয়া যায়, সেই নীতি আসলে কতটা অভিবাসী বান্ধব? আমি মহসিন ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করব এখানে, যে প্রেসিডেন্ট ওবামা এবং এর আগেও ডেমোক্র্যাটদের ভিতরে একটা টেন্ডেন্সি রয়েছে যে দীর্ঘমেয়াদী দেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে যদি আমরা সচ্ছল রাখতে হয়, আমরা অবশ্যই সায়েন্সের উপর নির্ভর করতে হবে। অবশ্যই যে প্রেডিকশন, ইকোনমিক প্রেডিকশন, সোশ্যাল প্রেডিকশন, সেই ডেটা ড্রিভেন ডিসিশনে আসতে হবে। ডেমোক্র্যাটরা যুগের পর যুগ ধরে বলে আসছে, এই পর্যন্ত যতগুলো ইমিগ্রেশন আইন রিফর্ম হয়েছে বা ইয়ে করা হয়েছে, এনক্লোজ করা হয়েছে, বেশিরভাগই ডেমোক্র্যাটদের কারণে এবং সেগুলো যুগ উপযোগী। কিন্তু বর্তমান যে ইমিগ্রেশন ল, দীর্ঘদিন ধরে যখন ডেমোক্র্যাটরা বারবার বলে আসছিল যে আমাদের একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম দরকার, আমাদের রিপাবলিকান বন্ধুরাই কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে বাধা দিয়ে আসছে। দেখুন আপনার আমার দেশ বাংলাদেশ থেকে লোক আসতে এখন 14 থেকে 19 বছর সময় লাগে লিগ্যাল ওয়েতে। আমাদের মতো ইমিগ্রেন্ট যারা এরকম হাজার হাজার বিভিন্ন দেশে, দক্ষিণ আমেরিকা, এশিয়া, ইউরোপ, আফ্রিকান দেশগুলোতে এরকম কিন্তু লিগ্যাল যে প্রসেসটা, সেটা দেরি হচ্ছে। ডেমোক্র্যাটরা এও বলছে যে দরকার হলে আমরা যে এক্সিস্টিং EB-1, EB-3 এক্সিস্টিং যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ায় লোক নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু রিপাবলিকানরা সেটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না যে একটা কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম করে ইমিগ্রেশনের লোকজন হায়ার করে একটু কুইকলি ইমিগ্রেশন প্রসেস করা হবে, কুইকলি ডিনাই করা হবে কাউকে, সেই জিনিসটার দিকে তারা যাচ্ছে না। বরঞ্চ তারা বলছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে ডেমোক্র্যাটদের ভিতরে একটা প্রবণতা আছে, ইমিগ্রেন্টরা ডেমোক্র্যাটদেরকে সাপোর্ট দেয়, অতএব ডেমোক্র্যাটদেরকে রাজনৈতিক ক্ষমতা থেকে একটু দূরে সরানোর জন্য তারা পুরো জাতিকেই ধ্বংস করে দিচ্ছে। এই জাতির অর্থনৈতিক ভবিষ্যৎ কি হবে? এখানে যে সামাজিক যে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র রিপাবলিকানদের কারণে। এই ইমিগ্রেন্টদের ফ্লাড এখানে আসতো না। কিন্তু এই যে একজন গিয়ে 10 জন 20 জন 50 জন নিচ্ছে, ফ্যামিলি ট্রি, এখানে কোনো যোগ্যতার বিচার হচ্ছে না, ফলে মেরিট বেসড বা আরো কোয়ালিটি বেসড একটা পলিসি দরকার, এটা কি অযৌক্তিক? না, এটা অযৌক্তিক না, আমরা বলছি না। দ্যাটস অল দ্য পার্ট অফ দ্য কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম, সেটা আপনি করুন। একটা স্টাডিতে দেখা যাচ্ছে, আপনি দেখেন যে যারা এই ফ্যামিলি ট্রির ভিতর দিয়ে আসছে তারা বেশিরভাগই সফল। এখানকার ইমিগ্রেন্টদের ভিতরে সেই স্টাডিটা
তারা বেশিরভাগই সফল এবং তারা দেশকে ভালোবাসে। আর যারা আপনার যোগ্যতার ভিত্তিতে নিয়ে আসবার কথা বলছেন, EB1 EB3 বিভিন্ন ধরনের ভিসা যেটা যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়, তারা কিন্তু এখানকার 3 বছর কাজ করার পরে গ্রিন কার্ডের যোগ্যতা অর্জন করে এবং অনেকেই 3 বছরের ভিতরে সেখানে এখান থেকে অর্থ সামগ্রী নিয়ে যেয়ে তারা কিন্তু এই দেশকে নিজেদের দেশ বলে মনে করেন না বেশিরভাগের ভিতরে। আর যে লোকটা ফ্যামিলি ইমিগ্রেন্টদের ভিতরে আসছে সে কিন্তু একটা দেশের নাগরিকত্ব সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে এই দেশকে তার দেশ করে নিয়েছে। দেশপ্রেমটা কার বেশি হবে? তো সেই ক্ষেত্রে আমরা EB1 EB3 বা যেই যোগ্যতার ভিত্তিতে ভিসা, সেটা কিন্তু ভিসাগুলোর ব্যাপারে ডেমোক্রেটদের কোনো বিরোধিতা নাই। ডেমোক্রেটরা বলছে ওকে লেটস ডু ইট হোয়াটএভার আওয়ার কান্ট্রি নিডস। সেটি নিয়ে আলোচনা বিতর্ক করে একটা সিদ্ধান্তে আসা যায়, কিন্তু এটি নিয়ে তো আমরা কোনো আলাপ আলোচনার উদ্যোগ বা ইচ্ছা রিপাবলিকানদের দেখছি না। নাতুল ভাই, অনেক উদ্যোগ হয়েছে, ডেমোক্রেটরা অনেকবার উদ্যোগ নিয়েছে, না রিপাবলিকানদের সেই সদিচ্ছাটা তো দেখা যাচ্ছে না। সেটা সদিচ্ছা নাই, শুধুমাত্র রাজনৈতিক কারণে। আরেকটা প্রশ্নের উত্তর দেব, আমরা একটু শেষ করে ফেলতে হবে, আপনি ছোট 30 সেকেন্ড অনেক বড় ধরনের রিপোর্ট করেছেন, সবচেয়ে বেশি রিপোর্ট করেছেন, কিন্তু সেটা করেছেন আইনের ভিত্তিতে, কোনো স্পেশাল গ্রুপকে টার্গেট করা হয় নাই, ইমিগ্রেশন ল এর ভিত্তিতেই তাদেরকে সরাইছে এবং তার পেছনে কোনো রাজনৈতিক অসৎ উদ্দেশ্যও ছিল না। জি, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জনাব করিম চৌধুরী, অনেক ধন্যবাদ ডক্টর মহসিনিউ পাটোয়ারি, আপনাদের দুজনকে আমাদেরকে মূল্যবান সময় এবং মতামত দেওয়ার জন্য। যারা অনুষ্ঠান দেখছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।